আমরা মনে করি যে প্রধান বাধা মানুষের মনোজগতের পরিবর্তন হবে, মাইন্ডসেট। এইটাই হচ্ছে প্রথম পরিবর্তন হবে। এখন মানুষ তো ঠেকে প্রাকৃতিক চাষাবাদে যাচ্ছে, কারণ সে তার ডাক্তার বা অন্যরাও পরামর্শ দিয়েছে যে তুমি যদি নিরাপদ খাবার না পাও তাহলে তো তুমি বাঁচতে পারবে না, ঠিকঠাক মতো করতে পারবে না। আমরা অনেকদিন যাবৎ শুনি যে আপনি এই প্রাকৃতিক উপায়ে এই খামার করেছেন, এবং সেটা শুধু নিজে না, ব্যক্তিগতভাবে না, একটা কৃষক কমিউনিটির মধ্যে এটা ছড়িয়ে দেওয়া এবং সারা বাংলাদেশব্যাপী একটি নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে আরও অনেক মানুষ এই প্রাকৃতিকভাবে কৃষি তৈরি করা, কৃষি চাষাবাদ করা এবং সেটা মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার জন্য, যে ক্ষেত থেকে পাত পর্যন্ত। আপনি একটু আগে বলছিলেন যে প্লেটের খাবার, প্লেটটাই হলো আপনার চাষের জায়গায় জমি, তাই না? সেখানে যদি মানে বিষমুক্ত, সেখানে যদি নিরাপদ খাবার থাকে তাহলে সেটা নিরাপদ চাষের জায়গা এবং সেটা কৃষকের জমির জিনিস, এবং সেইভাবেই কৃষক উপকার হবে এবং সেটা আমি নিজে শারীরিকভাবে এবং আমার দেশ, আমার সমাজ উপকৃত হবে। এইটা কিভাবে শুরু করলেন? প্রাকৃতিক কৃষি তো এইটার, যেহেতু আমি পরম্পরায় আমার পরিবার কৃষক এবং কৃষকদের যেসব শোষণ সংকট, এই সংকট থেকে কিন্তু কৃষক বেরোতে পারে না, এই প্রজন্মের পর প্রজন্ম চলতেছে, সেটা থেকে বের করার জন্যই আসলে আমরা পথ অনুসন্ধান করতেছিলাম। সেই পথ অনুসন্ধান করতে করতেই কৃষকদের সাথে থেকে এই প্রাকৃতিক কৃষিটার জন্ম। এবং প্রাকৃতিক কৃষি সব ধরনের অ্যাগ্রোকেমিক্যাল ছাড়া, কৃত্রিম অ্যাগ্রোকেমিক্যাল ছাড়া প্রাকৃতিকভাবে চাষাবাদ করেন, প্রকৃতির সহযোগিতা নিয়ে, ধরেন পাখির সহযোগিতা নেয়, কেঁচো, পোকামাকড়, কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া, ফাঙ্গি এবং সূর্যের আলো। হ্যাঁ, আমাদের যে এনার্জি তো ন্যাচারাল এনার্জি, আমরা ওই এনার্জিটাকে কি করে আরও বেশি সমৃদ্ধ করে মানুষের খাদ্যে কনভার্ট করতে পারি, যেটা মানুষ প্রকৃতি সবার জন্য ভালো, এটি প্রাকৃতিক কৃষি। আমি কিন্তু এই ধরনের কাজ করব এটার প্রস্তুতি অনেক আগে, ক্লাস 8 থেকে। অতএব এর ভিতরে যেহেতু একটা কৃষক পরিবার, নিম্নবর্গের কৃষক পরিবারে জন্ম, নানা কাজ করতে হয়, টিকে থাকতে হয়, কিন্তু আমি আমার লাইন ছাড়ি নাই। মানে কৃষি সাংবাদিকতা, এটা গবেষণা, পড়ালেখা যাই করি না কেন সব এই লাইন ধরে করা, এটা দীর্ঘ প্রস্তুতি নেওয়া। এবং এটাও বলে যে লাইভ খাবার বেশি খেতে হবে। হ্যাঁ, জীবন্ত খাবার, কিন্তু জীবন্ত খাবার আবার রাসায়নিক সার বিষমুক্ত হয়ে যাবে। যদি বিষাক্ত জীবন্ত খাবার খান আরো দ্রুত আপনি অসুস্থ হবেন। আসলে ফিরতে হবে ওই মাটিতে। আমরা বলতেছি নিজের দিকে ফিরতে হবে। মাটি পায়ের নিচে না, মাটি হচ্ছে দেহ, বুকে। হ্যাঁ, দেহ, এই দেহ মাটি। অতএব এই দেহ মাটি যদি আপনি ওই মাটি যদি অনিরাপদ হয়, এইটাও অনিরাপদ হবে। তাহলে আপনার নিজের দিকে ফিরবেন, নিজের জন্য ভালো করবেন, মানে মাটিটাকে ভালো করবেন। এটা আমরা বলি। কৃষি একই সাথে সামাজিক, কৃষি একই সাথে প্রাকৃতিক, কৃষি একইভাবে এটা সমস্ত প্রাণের কাজ। এবং তার মধ্যে রাজনীতি আছে, পলিটিক্যাল ইকোনমি থাকবে। এবং সেই কৃষককে সেই রাজনীতিটা কিভাবে ফেস করবে? তার দাম পাওয়া থেকে শুরু করে তার নিরাপদ ফসল করার ক্ষেত্রে, তার নিরাপদ ফসলের বাজার পাওয়ার ক্ষেত্রে। প্রথমত কৃষককে স্বনির্ভর হতে হবে। যদি স্বনির্ভর হয় তাহলে এই কাজ সম্ভব। বীজে, সারে, যেদিন সার নিজে বানাইতে পারে, হ্যাঁ, করতে পারে, এবং সে বীজটা যদি সে নিজে, তার নিজের বীজটা থাকে, তাহলে আর বাকিটা হচ্ছে প্রকৃতিটাকে বুঝে শুনে। প্রকৃতির প্রধান সোর্স শক্তি হচ্ছে সূর্য। সূর্যের আলোটাকে আমি যত বেশি ধরতে পারবো আমার খাবারে তত বেশি কনভার্ট করবো। মানুষ মনে করছে ইউরিয়ার মধ্যে শক্তি, পটাশ সারের মধ্যে শক্তি। শক্তি তো সূর্যের আলো। গাছ তার 60% খাবার সূর্যের আলো থেকে ধরে। তো সেই সূর্যের আলোটাকে আপনি কত বেশি ধরে আপনার খাদ্যে কনভার্ট করবেন। প্রথমত প্রকৃতিটাকে বুঝতে হবে। প্রকৃতি বুঝলে কৃষিটা করাটা খুব সহজ। এইটা হচ্ছে এক। দুই হচ্ছে যে আমি খাবারটাকে, আমরা বলি যে লাভজনক মূল্যে বিক্রি করতে হবে। কৃষি দুনিয়াতে কখনোই একেবারে যে লাভজনক ছিল এরকম না। কৃষি আপনি নেচার থেকে খাবারটা নিচ্ছেন, একটু কাজের মধ্য দিয়ে আপনি খাবারটা নিচ্ছেন নেচার। 1990 সালে বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিবিদরা বলছে যে 100 টাকা যদি একটা প্রোডাক্ট তৈরি করতে হয়, তাহলে ওইটা 150 টাকা দিলে কৃষক টিকে থাকতে পারবে গ্রামে। তাহলে 90-এর কোনো কিছুর দাম আর এখনকার মূল্যস্ফীতি কত, এটা কমপক্ষে 3 গুণ দিতে হবে। এখন 3 গুণের কথা শুনে তো লোকজন হার্টফেল করতে পারে, ঘটনা তো তা না। 3 গুণ না দিলেও টিকে থাকতে পারে না। এখন যে আমরা করতেছি সেটা হচ্ছে কৃষকের মূলধনটা খেয়ে ফেলতেছে, খরচ, এবং গ্রামে টিকে থেকে এই কাজটা করবেও না হলে কৃষক চলে আসছে অন্য পেশে। এরপরে বড় কোম্পানি আসবে, বড় কোম্পানি ঠিকই আপনার কাছে দাম সাইজ মতো নিবে, সে তো আরো বেশি বীজ নিবে, সেটা মানে আপনি আরো অসুস্থ হবেন। কন্ট্রোল অন্যের হাতে চলে যাবেন। দরিদ্র কৃষকের কাছে কন্ট্রোল থাকলে একরকম, যারা একেবারে বড় কোম্পানি তাদের কাছে কন্ট্রোল থাকে এরকম। সেটা পলিসি লেভেলে কি সাপোর্ট চান? প্রথমত সরকারকে বলবো যে মাটি, যেখান থেকে খাবারটা আসে সেই মাটির অবস্থাটা বাংলাদেশে খারাপ, সরকার জানে। সেইটাকে ঠিক করার জন্য যা করার প্রয়োজন সেই দিকেই প্রথম নজর দেয়, তারপর ধীরে ধীরে সে অন্য পলিসির দিকে যাবে। মনে রাখতে হবে যে
টোটাল ভূমি 56% হচ্ছে কৃষি মাটি। সেটার বায়োডাইভার্সিটি, সেটার মাটি কন্ডিশন ঠিকঠাক করলে আমাদের এখানে সবাই ঠিক থাকবে।